স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন প্রবাসে বাংলাদেশে। বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা প্রবাসীদের খবর নিয়ে আপনাদের সাথে আছি আমি মহিউদ্দিন মধু। মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতে যাত্রা শুরু হলো বাংলাদেশি মালিকানাধীন প্রতিষ্ঠান আল মাহফুজ মাওয়াদ আল ইনসানিয়া হাওয়ার্ড এবং স্যানিটারি কোম্পানির। বৃহস্পতিবার আবদালিতে উদ্বোধন হয় প্রতিষ্ঠানটির। ফিতা কেটে প্রতিষ্ঠানটি উদ্বোধন করেন কুয়েতে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত মোহাম্মদ আশিকুজ্জামানের সময় অনুষ্ঠিত হয় একটি অভিনন্দন সভায় রাষ্ট্রদূত বলেন, প্রবাসীদের যে কোনো সমস্যায় পাশে থাকবে দূতাবাস। এতে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির কর্ণধার সমীর উদ্দিন। জুবেদের পরিচালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশের দূতাবাসের কাউন্সিলর ও দূতালয়ের প্রধান মোহাম্মদ মনিরুজ্জামান, মোহাম্মদ আবুল হোসেন, তৃতীয় সচিব আব্দুল লতিফ সহ অন্যান্যরা। মালয়েশিয়ায় অভিনব কায়দায় প্রতারণা করছে একটি প্রতারক চক্র। বাংলাদেশ হাইকমিশনের নাম দিয়ে সামাজিক মাধ্যমে বিএমইটি কার্ড ডিজিটাল করার নামে হাতিয়ে নিচ্ছে প্রবাসীদের তথ্য। চক্রটির বিরুদ্ধে সতর্কতা জারি করে একটি বিজ্ঞপ্তি জারি করেছে দূতাবাস। বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ হাইকমিশন থেকে ইস্যু করা হয় না বিএমইটি কার্ড। বিদেশ ভ্রমণের সময় শুধুমাত্র বাংলাদেশ থেকে সংগ্রহ করা যায় কার্ডটি। সামাজিক মাধ্যমে কার্ডটি ইস্যু করার বিষয়ে বাংলাদেশ হাইকমিশনের নামে যে তথ্যটি প্রচার করা হচ্ছে তা একেবারেই ভুয়া। এ বিষয়ে কোনো কিছু থাকলে তা দূতাবাসকে জানানোর জন্য প্রবাসীদের অনুরোধ করা হয়েছে বিজ্ঞপ্তিতে। রাষ্ট্রীয় বৈদেশিক শিক্ষা সফরে ওমানে করেছে ন্যাশনাল ডিফেন্স কলেজের একটি প্রতিনিধি দল। 5 দিনের সফরে ওমানের বিভিন্ন রাষ্ট্রীয় এবং সামরিক গুরুত্বপূর্ণ স্থাপনা পরিদর্শন করেছে 29 সদস্যের দলটি। সৌজন্য সাক্ষাৎ করেন ওমান স্টেট কাউন্সিল, শুরাস কাউন্সিলের ভাইস প্রেসিডেন্ট, ওমান সশস্ত্র বাহিনীর প্রধান ও অন্যান্য উচ্চ পদস্থ সামরিক এবং বেসামরিক কর্মকর্তাদের সাথে। প্রতিনিধি দলটির নেতৃত্ব দেন এনডিসির কমান্ড্যান্ট লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ সাইফুল আলম। জানান, প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় সক্ষমতা বৃদ্ধিতে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সাথে একসাথে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে দেশটির সশস্ত্র বাহিনী। আরও জানান, আলোচনা হয়েছে ভিসা সংক্রান্ত জটিলতা নিরসন ও প্রবাসী বাংলাদেশিদের কর্মক্ষেত্রের পরিবেশ এবং জীবনযাপনের মান উন্নয়নের বিষয়েও। সৌদি আরবের আবাহ, খামিস, মুশাইদ ও পার্শ্ববর্তী অঞ্চলে শুরু হয়েছে বাংলাদেশ কনসুলেট জেদ্দার সেবা প্রদান। শুক্রবার স্থানীয় সময় সকাল 8টায় শুরু হয় কার্যক্রম, চলে বিকেল 6টা পর্যন্ত। কার্যক্রম চলবে শনিবার সকাল 8টা থেকে বিকেল 6টা পর্যন্ত। জানানো হয়, প্রবাসীদের যাবতীয় সমস্যার সমাধান দেয়া হবে এই 2 দিন। যে কোনো ধরনের কনসুলার সেবা নিতে নির্ধারিত ভেন্যুতে সময় মতো চলে আসতে বলা হয়েছে অঞ্চলটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের। জাপানে মহা সমারোহে পালিত হলো গোল্ডেন উইক। ফুলেল এই উৎসবকে ঘিরে বিভিন্ন দর্শনীয় স্থানে সর্বস্তরের মানুষের উপচে পড়া ভিড়। কর্মব্যস্ত জাপানিদের কিছুটা অবসরের সুযোগ করে দিতেই জাপান সরকারের বিশেষ এই আয়োজন। প্রতি বছরের মতো এবারও সপ্তাহ জুড়ে উদযাপিত হয় ফুল উৎসব। স্থানীয়দের পাশাপাশি বিশেষ এই উৎসবে মেতেছিলেন দেশটিতে বসবাসকারী প্রবাসী বাংলাদেশিরাও। জাপান থেকে আমাদের সহকর্মী আহমেদ নাইমের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। জাপানে শেষ হয়েছে গোল্ডেন উইক। 29 এপ্রিল থেকে 5 মে পর্যন্ত টানা 7 দিনের ছুটিতে পরিবার পরিজন নিয়ে বিভিন্ন দর্শনীয় স্থানে ভিড় জমিয়েছিলেন জাপানিরা। এদিকে গোল্ডেন উইকে পুরো জাপান জুড়েই ছিল ফুলের বাহার। বিভিন্ন উৎসবের সাথে পালন করা হয় বিখ্যাত ফুল উৎসব। সপ্তাহব্যাপী চলা এই ফুল উৎসবে যোগ দিতে দেশটির বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসে বহু জাপানিরা। ফুল উৎসবের নাম দিয়েছে হানামি, যার অর্থ ফুল দেখা বা ফুলের সৌন্দর্য উপভোগ করা। আমরা এসেছি কানাগাওয়া থেকে, ফুজির কাছে কাওয়াগুচিকা লেক। এখানে জাপানে এখন চলছে গোল্ডেন উইক ছুটি, সো এই ছুটিতে সবাই সব জায়গায় বেড়াতে যায়, সো আমরাও এখানে এসেছি বেড়াতে। গোল্ডেন উইকটা হচ্ছে খুবই স্পেশাল একটা অকেশন এসব ফুলগুলো অবজার্ভ করার জন্য। আজকে আমরা এসেছি সেই ফুলগুলো উপভোগ করতে। কাজপাগল জাতি হিসেবে পরিচিত জাপান অতিরিক্ত কাজের চাপের কারণে আক্রান্ত হয় হৃদযন্ত্র এবং মস্তিষ্কের অসুখে। স্থানীয়ভাবে যার নাম কারোশি। সরকারি হিসাব মতে প্রতি বছর কারোশিতে প্রায় 250 থেকে 300 জাপানিজের মৃত্যু হয়।
মানসিক সমস্যায় আক্রান্ত হয়ে কেউ কেউ আবার আত্মহত্যার পথ বেছে নেয়। কাজের চাপ কমাতে ও মানসিকভাবে নাগরিকদের উৎফুল্ল রাখতে বিভিন্ন পদক্ষেপ নেয় জাপান সরকার। এর মধ্যে উল্লেখযোগ্য হলো গোল্ডেন উইক, যেখানে কর্মীদের বাধ্যতামূলকভাবে ছুটি দেয়া হয়। এছাড়াও রয়েছে শাইনিং মানডে ও প্রিমিয়াম ফ্রাইডে নামের আরও প্রোগ্রাম, যার উদ্দেশ্যই জাপানের কর্মরত নাগরিকদের অবসর ও ভ্রমণের সুযোগ করে দেয়া। তাজরিয়ান সোবহান, যমুনা নিউজ। গেল সপ্তাহে অপরিবর্তিত ছিল মার্কিন ডলারের দাম, যদিও বেড়েছে বেশিরভাগ মুদ্রার বিনিময় মূল্য। বৃহস্পতিবার এসব তথ্য জানিয়েছে এনসিসি ব্যাংক। এনসিসি ব্যাংকের তথ্য মতে সপ্তাহ জুড়েই মার্কিন ডলার সর্বোচ্চ ১১০ টাকার হাত বদল হয়। বৃহস্পতিবার পাউন্ড লেনদেন হয় ১৪৭ টাকা ২০ পয়সা, আর রবিবার সর্বনিম্ন দর ছিল ১৪৬ টাকা ৩৫ পয়সায়। কিছুটা কমেছে ইউরোর দরও। বৃহস্পতিবার সর্বোচ্চ ১২৬ টাকা ২২ পয়সা দরে বিনিময় হয়। মঙ্গলবার সর্বনিম্ন দর ছিল ১২৫ টাকা ৯০ পয়সায়। পরিবর্তন আসে অস্ট্রেলিয়ান ডলারের দামেও। রবিবার পর্যন্ত সর্বোচ্চ দর ছিল ৭৩ টাকা ৮৮ পয়সা, আর ২৩ টাকার মধ্যেই লেনদেন হয় মালয়েশিয়ান রিঙ্গিত। পরিবর্তন হয়েছে সিঙ্গাপুর ডলারের দরেও। বৃহস্পতিবার সর্বোচ্চ ৮৬ টাকা ৮৫ পয়সার হাতবদল হয় মুদ্রাটি। মঙ্গলবার সর্বনিম্ন দর ছিল ৮৬ টাকা ৪২ পয়সায়। পরিবর্তন ছিল সৌদি রিয়ালের দামেও। সর্বোচ্চ দর ছিল ২৯ টাকা ৩৩ পয়সা, আর পরিবর্তিত ছিল কানাডিয়ান ডলারের দামেও। সোমবার সর্বোচ্চ লেনদেন হয় ৮১ টাকা ৩১ পয়সা দরে, আর ভারতীয় রুপির জন্য গুনতে হয়েছে সর্বোচ্চ ১ টাকা ৩২ পয়সা। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ডেভিড লেটন মেলাকে বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে মনোনীত করেছেন। বৃহস্পতিবার হোয়াইট হাউসের এক ঘোষণায় ডেভিড স্লেটন মিলিকে বাংলাদেশে পাঠাতে প্রেসিডেন্ট জো বাইডেনের অভিপ্রায়ের বিষয়টি স্পষ্ট করা হয়েছে। মার্কিন কংগ্রেসে হিয়ারিং এবং সিনেটের চূড়ান্ত অনুমোদন এবং বাংলাদেশ সরকারের তরফে প্রস্তাবিত রাষ্ট্রদূতকে গ্রহণে অনাপত্তি প্রদান করা হলে ডেভিড মেলা বর্তমান মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের স্থলাভিষিক্ত হবেন। ডেভিড মেলা বর্তমানে চীনের বেইজিংয়ে মার্কিন দূতাবাসের ডেপুটি চিফ অফ মিশন, যেখানে তিনি অন্তর্বর্তীকালীন চার্জ ডি অ্যাফেয়ার্স হিসেবেও দায়িত্ব পালন করেছেন। চট্টগ্রাম বহির্নোঙর থেকে নিখোঁজ মালয়েশিয়ান নাগরিকের মরদেহ উদ্ধার করেছে বাংলাদেশ কোস্টগার্ড। বিকেলে বহির্নোঙর থেকে ২ নটিক্যাল মাইল উত্তর পূর্বে উদ্ধারকারী জাহাজ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে পতেঙ্গায় কোস্টগার্ড মরদেহটি পতেঙ্গা মডেল থানায় হস্তান্তর করে। গেল ৮ মে রাতে চট্টগ্রাম বহির্নোঙরে অবস্থানরত এমটিটি সাপাঙ্গার থেকে এক মালয়েশিয়ান ক্রু মোহাম্মদ ইসা বিন মোহাম্মদ ভিরা মোহান সাগরে পড়ে যান। খবর পেয়ে কোস্টগার্ড উদ্ধার অভিযানে যায়। আল্লাহর ঘরের মেহমান হতে হাজার হাজার মুসল্লিকে বরণ করে নিচ্ছে আশকোনা হজ ক্যাম্প। হজ যাত্রার দ্বিতীয় দিনে বাংলাদেশ থেকে সৌদি আরবের উদ্দেশ্যে যাচ্ছে ৯টি ফ্লাইট, যেগুলোতে হজ যাত্রীর সংখ্যা ১২ থেকে ১৩ হাজারের উপর। বান্দার আকুল হাজিরা শব্দমালা যেন এভাবেই যাচ্ছে আল্লাহর পরশপানে। পাড়ি দিতে হবে ৫,০০০ কিলোমিটার। তাতে কি, আল্লাহ তো বান্দার ডাক শুনতে পান সব সময়। এভাবেই মুখরিত আশকোনার হজ ক্যাম্প। আল্লাহর ঘর নিজ চোখে দেখা, মহানবীর রওজা মুবারকের সামনে দাঁড়িয়ে সালাম করতে পারার আনন্দ তাই হজ যাত্রীদের চোখে মুখে। প্রথমবার হজ করার অনুভূতি আসলে অন্যরকম। আল্লাহ পাকের দরবারে যাব, যাতে আল্লাহ পাক আমাদের সকল হাজি যারা যাচ্ছেন সকলের হজটাকে যাতে কবুল করে নেন। কিছু কিছু জিনিস হয়তো ঠিক করলে আমি মনে করবো হজ যাত্রীরা অনেক উপকৃত হবে। আগে আগে যেতে পারার সৌভাগ্যে আনন্দিত যাত্রীরা। ফ্লাইটের বেশ কয়েক ঘন্টা আগেই ইমিগ্রেশন শুরু হলেও কারণেই বিন্দুমাত্র ক্লান্তি। এহরামে কাবার পরার চেয়ে আনন্দ, তৃপ্তি, অনুভূতি যেটা ভাষায় প্রকাশ করার মতো নয়। মহান আল্লাহ ঘোষণা করেছেন, এই ঘরে যারা তোয়াফ করবে তাদের হেফাজত মহান আল্লাহ নিজে করবে। ইউএসএ থেকে আসছি হজ করার জন্যই। এত ভালোভাবে এই বছর হজের নিয়ম কানুনগুলি পালন করা হচ্ছে, এতে আমি অত্যন্ত খুশি। হজ যাত্রা নির্বিঘ্ন করতে যারা ব্যস্ত তারাও জানালেন সার্বিক প্রস্তুতির কথা। আমরা চেষ্টা করেছি যে বাসাগুলো ভাড়া নেওয়া হয়েছে, সংশ্লিষ্ট গাইড যেন ওই বাড়িতেই অবস্থান করেন। এমনকি আমরা এটাও চেষ্টা করছি যে ওই ফ্লোরে অবস্থান করেন, যাতে ৪৪ জন হজযাত্রী আছেন তাদেরকে সাথে নিয়ে চলতে পারেন। কারোর দ্বারাই যদি কোনো হজযাত্রী কষ্ট পান, তার অধিকার লঙ্ঘিত হয় অথবা তিনি প্রতারিত হন, তাহলে
যিনি প্রতারণার আশ্রয় নেবেন তাকে কঠোর শাস্তির আওতায় আনা হবে। হজ যাত্রার দ্বিতীয় দিনে বাংলাদেশ থেকে সৌদি আরবের উদ্দেশ্যে যাচ্ছে 9টি ফ্লাইট। হজ অন্যতম শ্রেষ্ঠ আমল। হজেই বেড়ে যায় দোয়া কবুলের সম্ভাবনা, আর যারা হজ করতে যান তারা প্রত্যেকেই আল্লাহর মেহমান। আশকোনা হজ ক্যাম্পে এসে যারা মক্কার মুসাফির হতে চলছেন তাদের সবার এখন একটাই চাওয়া, কবুল যেন হয় তাদের এই বহু আকাঙ্ক্ষিত আমল। তানফির মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। বিশ্বের অনেক দেশের তুলনায় বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি ভালো। যুক্তরাষ্ট্র যেভাবে শিক্ষার্থীদের উপর হামলা চালাচ্ছে, বাংলাদেশে এমন নজির নেই। ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক অনুষ্ঠানে এমন মন্তব্য করেন পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ। এ সময় যুক্তরাষ্ট্রের শিক্ষার্থী ও শিক্ষকদের উপর দমন নিপীড়নের সমালোচনা করেন তিনি। বলেন, মানবাধিকার পরিস্থিতি উন্নতির জন্য সবাইকে একযোগে কাজ করতে হবে। বাংলাদেশের তুচ্ছ ঘটনায়ও যারা বিভিন্ন সময় উদ্বেগ জানায় তাদের উচিত নিজ দেশের মানবাধিকার দিকে নজর দেয়া। এ সময় উপজেলা নির্বাচন নিয়ে মন্ত্রী বলেন, বিএনপি বর্জনের ডাক দেওয়ার পরও যে পরিমাণ ভোট পড়েছে তা সন্তোষজনক। আমাদের দেশে কেউ একজনকে ঘুষি মারলে দেখি অনেকে বিবৃতি দেয়। এখন ইউরোপ এবং আমেরিকায় যেগুলো ঘটছে সেগুলো তো আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি। সুতরাং আমাদের সবারই মানবাধিকার যাতে আরও ভালো হয় সেজন্য কাজ করার প্রয়োজনীয়তা রয়েছে। এই ছিল প্রবাসী বাংলাদেশে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে।